মোবাইলে দেখি ঘড়িতে বাজে 1টা। তার মানে ক্ষিতিশ এখনো আসেনি। হঠাৎ একটা কণ্ঠস্বর। কি রে, অধৈর্য হয়ে গেলি 5 মিনিট যেতে না যেতেই? আসলে কুয়োর জল তুলতে গেলাম, দেখি দড়িটা ছিঁড়ে গেছে, তাই সেটাকে বেঁধে তারপর জল তুললাম। তাই বলে রাত 1টা বাজিয়ে দিবি? কি বলছিস? 1টা মানে? এখন খুব জোর হলে ওই 8:30 হবে হয়তো। আমি মোবাইলে দেখি আর অবাক হই। সত্যি তো, মোটে 8:30 বাজে। আমি কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার কথাটা আর বললাম না। যদি ক্ষিতিশ আমায় ভীতু মনে করে? 10টার সময় খাওয়া সেরে নিলাম। কোথায় রে, তোর মেয়ে তো এখনো ফিরল না? রাঙামাসির কাছে গল্প শুনতে শুনতে হয়তো ঘুমিয়ে পড়েছে। প্রায় সময় তাই করে। মা মরা মেয়ে, বুঝতেই তো পারিস। বুঝলাম। হ্যাঁ রে, তুই কতজনকে নিমন্ত্রণ করলি? বেশি জন নয়, এখন আত্মীয় বেশি হয়নি, জন 10 হবে। তুই আমাদের দলে হয়ে গেলে একজন তবু বাড়বে। আমি একটু হেসে বললাম, তুই যে আমাকে মনে রেখেছিস তা এখনো ভাবতে পারছি না। তোর কত লেগ পুলিং করেছি বলতো? সেসব মনে আছে। কলেজে পড়লে বন্ধুদের সাথে একটু আধটু হয়েই থাকে। তা যা বলেছিস। ক্ষিতীশের সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করার পর ঘুমিয়ে পড়লাম। রাত কত হবে আমার ঠিক জানা নেই। হঠাৎ কেন জানি না আমার মনে হলো আমার মুখের ওপর কারোর শীতল নিঃশ্বাস পড়ল। আমার ঘুম ভেঙে গেল। মোবাইলের টর্চ জ্বালালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তারপর আমি বাইরে বার হলাম। কেউ কোথাও নেই। আমি গিয়ে আবার শুয়ে পড়লাম। ঘুম ভাঙল ক্ষিতীশের ডাকে। ঘুম থেকে উঠে চা পান করছি। দেখি ক্ষিতীশ বাজারের ব্যাগ হাতে বাইরে বেরোলো। আমি বললাম, কিরে, বাজারে যাবি নাকি? ক্ষিতীশ বলল, হ্যাঁ রে, মেয়ের জন্মদিনের জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছি। আমিও যাব। না না, তোর যাওয়ার দরকার নেই। গ্রীষ্মের প্রচণ্ড গরম, তুই শহরের ছেলে, তোর খুবই কষ্ট হবে। তোর গিয়ে লাভ নেই, আমি একাই যাব, তুই বাড়িতেই থাক। বিকাল হলে দুজনে বেড়াতে যাব। ক্ষিতীশ বাজারে বেরিয়ে পড়ল। আমি একটু অবাক হচ্ছি এই ভেবে যে ক্ষিতীশের ঘরটা গ্রাম থেকে একদম বিচ্ছিন্ন কেন। এখান থেকে গ্রামের কোনো বাড়ি দেখা যাচ্ছে না। জলার শেষ প্রান্তে ঘরটি। তারপর ভাবলাম, ক্ষিতীশ হয়তো একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করে। দেখতে দেখতে বিকাল হয়ে গেল, কিন্তু এখনো ক্ষিতীশের মেয়ের কোনো দেখা পেলাম না। ক্ষিতীশকে কথাটা জিজ্ঞেস করাই সে বলল, রাঙামাসি তাকে একেবারে সাজিয়ে নিয়ে আসবে। আমার একটু ক্লান্তি বোধ হচ্ছিল বিকালে পুরো গ্রামটা ঘোরার জন্য। তবে কেন জানি না, আমি আর ক্ষিতীশ যখন গ্রামটা ঘুরে দেখছিলাম তখন সবাই আমাদের দিকে কেমন করে যেন একটু তাকিয়েছিল, ভূত দেখার মতো করে। ক্ষিতীশকে সেই কথা বলায় সে হেসে বলেছিল, তুই শহরের লোক, এমন পোশাক পরেছিস, তাই এভাবে দেখছে। আমি কখন জানি না ঘুমিয়ে পড়েছিলাম। তবে হঠাৎ একটা সময়
আমার কানে নানান শব্দ ভেসে আসছে, যেন কেউ বা কারা ফুর্তি করছে চিৎকার করে। আমি ধর্মড়িয়ে উঠে বসলাম, আর তখনই একটু অবাক হলাম। দেখি আমি তক্তপোষে শুয়ে, আর আমার চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে কিছু লোক। তাদের গায়ে সব সাদা সাদা কঙ্কালের পোশাক। একটা বাচ্চা মেয়েকেও দেখলাম। বুঝলাম এই হলো ক্ষিতীশের মেয়ে। ক্ষিতীশকে দেখতে পেলাম না। ডাকলাম, ক্ষিতীশ, সবাই এভাবে কঙ্কালের পোশাক পরে আছে কেন? তুই এখনো বুঝলি না? এরা কঙ্কালের পোশাক পরে নেই, বরং সবাই কঙ্কাল, আর আমিও কঙ্কাল। এই দেখ। তারপর দেখি দরজার বাইরে থেকে একটা দীর্ঘকায় কঙ্কাল ঘরের ভিতর প্রবেশ করছে। ভয়ে তখন আমার বুক শুকনো হয়ে গেছে। এই রমা, তোর আজকে জন্মদিন, যা ওকে কেটে জন্মদিন পালন কর, তবেই তো আমরা সবাই ওকে খেতে পারবো। কথাটি শুনে আমার হৃৎপিণ্ড একবার কেঁপে উঠল। দেখি রমা দুটো ছুরি নিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি উঠে পালাতে যেতেই বাকি কঙ্কালগুলো আমায় চেপে শুইয়ে দিল। রমা, দেখিস তোর কাকা হয়, যেন বেশি কষ্ট না পায়। একবারেই শেষ করবি, কেমন? দেখি ছোট কঙ্কালটি মাথা নাড়ালো, তারপর আমার বুকের উপর উঠে বসলো। বুঝতে পারলাম আজ আমি এই সমস্ত কঙ্কালের ভোজ হতে চলেছি। ছুরি দুটো ছোট কঙ্কালটি উপরে তুলল। সে কি বিকট হাসি সমস্ত কঙ্কালের। তারপরেই ছুরি দুটো নেমে আসতে লাগলো আমার বুকের দিকে। আমি তখনই জ্ঞান হারালাম, আর কিছু মনে নেই। হঠাৎ মুখে ঠান্ডা জলের ঝাপটা অনুভব করলাম। সৌমাল্য, সৌমাল্য, তুই ঠিক আছিস? আমি কি মরে ভূত হয়ে গেছি? আরে দূর ভাই, তোকে ভয় দেখাতে গিয়ে যে এমন হবে তা জানবো কি করে? কলেজে তো নিজেকে খুব সাহসী দেখাতিস, আজ কোথায় গেল তোর সাহস? তার মানে আমি বেঁচে? সম্পূর্ণ ঠিক আছিস তুই, আর তোকে ভয় দেখানোর জন্যই এমন করেছিলাম। কিন্তু তুই যে ভয় পেয়ে জ্ঞান হারাবি এটা কি করে জানবো? তাই বলে এমন ভাবে আমি যদি মারা যেতাম? আরে এত সহজে কেউ মরে না রে। বাকিরা কোথায় গেল? সবাই আছে, বাইরে উঠোনে এনজয় করছে, চল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম।